শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল, এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোভাবেই জুলাইকে ক্ষমতার হাতিয়ার করবে না। অভিযোগ করেন, গণভোটে উল্লেখ করা জুলাই সনদের কিছু অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরা এই বাস্তবায়িত করব। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, সংশ্লিষ্ট আইনগত বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করবে দিল্লি। We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. 45 বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। এই যোগাযোগের সূত্র ধরেই গ্রেফতার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরকে। চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। মাসুদুর রহমানের রিপোর্ট। 1981 সালের 30 মে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গেল 45 বছরেও যে হত্যা রহস্যের মীমাংসা হয়নি পুরোপুরি, জ্যোতি টেনেছে কিছু অজানা অধ্যায়। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার কাগজ হাতে পেয়েছে চ্যানেল 24। এজাহারের বিবরণে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মোজাফফর, যার 6 নম্বর আসামি তিনি। এই ঘটনায় পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার হয় তার আগেই পালিয়ে যায় মোজাফফর। 173 বার সময় নিয়ে 2001 সালের 24 অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাবের কথা জানিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। সেই সাথে শেষ হয় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের সব অধ্যায়। কিন্তু ঘটনার পাকচক্রে সেই পলাতক মেজর মোজাফফরই এখন সেনা হেফাজতে। কোথায় কিভাবে এত বছর ধরে লুকিয়েছিলেন তিনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে এক নতুন চরিত্র হিসেবে আবির্ভূত হন 111-এর সময়কার আরেক আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে। গেল মার্চে তাকে গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে যেয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। এরপরই মূলত খুঁজে পাওয়া যায় মোজাফফরকে। তদন্তে দেখা যায়, গেল 2 বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে জন ডো নামে এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও সেই ব্যক্তির যোগাযোগ ছিল। সেসব কল রেকর্ডের নথি এসেছে চ্যানেল 24-এর হাতেও। কিন্তু কে জন ডো, কি তার পরিচয়, এমন প্রশ্নে গভীরতর হয় তদন্ত। একসময় নিশ্চিত হওয়া যায় এই জন ডোই পলাতক মেজর মোজাফফর, যিনি ভারতে পালিয়ে গেলেও এখন অবস্থান করছেন দেশেই। বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের যোগাযোগ আছে, এবং সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা, পুরোটা অবিকৃত এবং সত্য। এবং এটা অপারেটর এন্ডিং থেকে এক্সপোর্ট করা একটা কল ডেটা রেকর্ড, এবং সেখানে SMS সহ ল্যাক্সেল এবং BTS-এর টাওয়ার সব কিছু 3G 4G ইন্টারনেট অফলাইন অনলাইন প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এসেছে। সন্দেহাতীত নেই, এটা আদালতে গ্রহণযোগ্য আমলযোগ্য একটি এভিডেন্স।
চ্যানেল 24-এর হাতে থাকা সমস্ত নথি পর্যালোচনা করে এই ফরেনসিক বিশেষজ্ঞ নিশ্চিত করেন এই সবগুলোই আসল। সেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানান 5 আগস্টের পর ভিপিএন ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মোজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদুদ্দিন চৌধুরীর। সাবেক ডিজিএফআই এর প্রধান মাসুদ সাহেবের 2 বছরের সিরিয়ারের সূত্র ধরে মূলত এই সমগ্র চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের SMS কন্টেন্ট, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কল ডেটা রেকর্ড এবং যে সকল নাম্বারগুলো আনসেভড অবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোজিত ছিল তার মাধ্যমে শুধুমাত্র বর্তমান ফ্যাসিবাদ গ্রুপের সদস্য নয়, যারা এন্টায়ার চক্রের সাথে জড়িত ছিল তাদের সকলকে শনাক্ত করা গিয়েছে। 2 বছর পূর্বেও তারা শুধুমাত্র অনলাইনে না, তারা জেনারেল লাইন টেলিফোনেও যোগাযোগ করেছেন এবং সেটা একটি বড় সূত্র এই মামলার। আপাতত সামরিক আদালতেই বিচার হবে মেজর মোজাফফরের। তার আগে জিজ্ঞাসাবাদে হয়তো উন্মুক্ত হবে এক রক্তাক্ত কালো অধ্যায়ের অজানা ইতিহাস। জানা যাবে কোথায় কিভাবে 4.5 দশক ধরে পালিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের এই সর্বশেষ জীবিত সাক্ষী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের 3 অধিবেশনের মধ্যে 50টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও 2 অধিবেশনের পর গঠিত হয়েছে মাত্র 15টি কমিটি। বিশ্লেষকরা বলছেন এতে শঙ্কা থাকছে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে স্থবিরতার। তবে জাতীয় সংসদের চিফ হুইপ জানান 3য় অধিবেশনের শুরুতেই গঠন করা হবে বাকি কমিটি। সাদবিন শফিকের রিপোর্ট। সাধারণ নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গেল 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আর গেল 15 জুলাই বাজেট অধিবেশনের পর্দা নামার মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সংসদ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশ, তবে দুটি অধিবেশনে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা হলো? সংসদের চিফ হুইপ বলছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ত্রুটি রাখেনি সরকারি দল। গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। প্রত্যাশা তো এখানে কোনো শেষ নেই। তো জনগণ বিশ্বাস করে যে আমরা তাদের কথা বলি, যে কারণে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম এসব না চালিয়ে যখন পার্লামেন্ট চলে মানুষ পার্লামেন্ট দেখে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মন্ত্রণালয় ও সংসদ সম্পর্কিত মোট 50টি কমিটি গঠন করতে হবে। 3 অধিবেশনের মধ্যে এসব গঠনের বাধ্যবাধকতা থাকলেও 2 অধিবেশনে গঠিত হয়েছে মাত্র 15টি। মন্ত্রণালয় সম্পর্কিত 9 ও সংসদ সম্পর্কিত 6টি। এর বাইরে বিশেষ কমিটি হয়েছে 3টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে এমন বিলম্বে ঘাটতি তৈরি হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির। ফলে আমরা যদি দেখি যে 3য় অধিবেশনে গিয়ে কমিটিগুলি গঠন করা হবে, তাহলে আমাদের 6 মাস চলে যাবে এই কমিটি গঠনে। এতে করে যেটা হবে, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হবে। এটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত সমস্যা যেটা হলো যে এই সময়ে যে বিলগুলো উত্থাপিত হবে, সেই বিলগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ কমিটি বা সিলেক্ট কমিটির উপরে নির্ভর থাকতে হয়। কিছু 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 না বোঝার ফসল হয়, তো সেই সব ইমিডিয়েটলি আমরা কমিটি করতে পারিনি। কতগুলো কমিটি, 9টা কমিটি আমরা করেছি, সেগুলো হলে কম্পালশন, মানে একেবারে ম্যান্ডেটরি। যেগুলো কিছু কমিটি আমাদের করতেই হয়েছে সেগুলো আমরা করেছি। আবার কিছু কমিটি আছে যেগুলো স্পিকার সাহেব নিজে করবেন, সেগুলো কমিটি আছে। বিরোধী দল থেকে বলি যে আপনারা নাম দেন, ওনারা নাম দিলেই আমাদের কমিটি করা সম্ভব হয়। 3য় অধিবেশনের শুরুতে বাদবাকি কমিটি গঠনের কাজ শেষ হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বন্যার 1 সপ্তাহ পার হলেও এখনো সচল হয়নি বান্দরবান রাঙামাটির সড়ক যোগাযোগ। প্রবল ঢলে সেতু ধসে বন্ধ রয়েছে যান চলাচল। এর মধ্যে অনেকে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বাঁশের সাঁকো দিয়ে। ফলে 2 জেলার মানুষ যাতায়াতে পড়েছে চরম ভোগান্তিতে। নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বান্দরবান রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক। গত 10 জুলাই প্রবল বর্ষণে দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ে। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবান রাঙামাটি সড়ক যোগাযোগ। ফলে 2 জেলার মধ্যে মারাত্মক বিঘ্নিত হচ্ছে চলাচল। প্রতিদিন হাজারো যাত্রী ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাসের অস্থায়ী সাঁকো পার হয়ে যাচ্ছেন গন্তব্যে। স্কুলে যাওয়ার জন্য প্রশস্তিতে আছি, কিন্তু রাস্তা ব্রিজ অবস্থা কারণে আমরা
কষ্ট করে কিন্তু কেউ পার হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে যেতে পারছে না, তাই বেশি কষ্ট হচ্ছে আর কি। আমরাও তো বাজার সাজার নিয়ে সব এখন দুর্ভোগে ভুগছি আর কি। ঝুঁকিপূর্ণভাবে রিস্ক নিয়ে চলাফেরা করতেছি, তাহলে আমরা চাই দ্রুত এই রাস্তার মেরামত করা হোক। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়েছে। সময় মতো পণ্য পরিবহন করতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা বাণিজ্য এবং জনভোগান্তি অনেক। এখানে দেখতেছেন কত লোক আসা যাওয়ার বিভ্রান্তি হচ্ছে। এই 3 বার পর্যন্ত এই লোডের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি চলে দৈনিক, এখন গাড়ি বন্ধ। সরকারের কাছে আবেদন করব, আমাদের এই রাস্তা, ব্রিজ, কালভার্ট যেগুলো ভেঙে গেছে এগুলো যেন অতি দ্রুত মেরামত করা হয়। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে, যা শেষ হবে কয়েকদিনের মধ্যে। সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য যেটি করছি সেটি হচ্ছে বিধ্বস্ত অংশটিতে আমরা বেলি সেতু স্থাপন করছি। বেলি সেতু স্থাপনের কাজটি চলমান আছে। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহ নাগাদ এই আমাদের সকল কার্যক্রম শেষ করে সড়কটি যান চলাচল এবং জনগণের জন্য খুলে দেয়। শুধু বান্দরবান রাঙামাটি সড়ক নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার আরও বেশ কয়েকটি রাস্তা, যাতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনা এসে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, পুনর্বাসন কার্যক্রম চলছে এবং পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এরপর তিনি যান সাতকানিয়া ও বাঁশখালীতে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের সব রকমের প্রস্তুতি রয়েছে। 40,000কে রান্না করে খাওয়ানো হয়েছে। এখন পুনর্বাসন কার্য শুরু হবে, তাদের বিষ, সার ইত্যাদি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম অব্যাহতভাবে থাকবে। শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন হয়, সেই জন্য আমরা রিজার্ভার সৃষ্টি করি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন খাল খননের মধ্য দিয়ে। সেটাকে আমরা আরও গতি বাড়াচ্ছি, পরিমাণ বাড়াচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন নতুন মাত্রা পেয়েছে। এবার শুধু সামরিক স্থাপনা নয়, হামলা হচ্ছে সেতু, রেলপথ, বিমানবন্দর, হাসপাতাল ও আবাসিক এলাকাতে। এতে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের আসল লক্ষ্য কি শুধু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, নাকি যুদ্ধের প্রস্তুতি হিসেবে দক্ষিণ ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা? কয়েকদিন ধরেই দক্ষিণ ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ। লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, গুরুত্বপূর্ণ সেতু, পরিবহন নেটওয়ার্ক, বিমানবন্দর, পানি ও বিদ্যুৎ অবকাঠামো। এবার সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে। গুড়িয়ে দেওয়া হয়েছে কাহুরেস্তান সেতু ও আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্থাপনা ও যোগাযোগ টাওয়ার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা। বন্দর আব্বাসের সঙ্গে আশপাশের শহরগুলো যোগাযোগের গুরুত্বপূর্ণ 6টি সেতুতে হামলার অভিযোগ করেছে ইরান। আহওয়াজে হামলার পর অচল হয়ে পড়ে বিশেষায়িত হাসপাতাল, সরিয়ে নিতে হয় 2 শতাধিক রোগীকে। ইরান শহরের বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উৎপাদন কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের দাবি, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, সেতু ও পরিবহন নেটওয়ার্ক ধ্বংস করলে ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক সরঞ্জাম ও রসদ পাঠানোর সক্ষমতা কমে যাবে। এছাড়া হরমুজ প্রণালীর প্রবেশপথে অবস্থিত বন্দর আব্বাসে আছে ইরানের নৌবাহিনী ও IRGCর গুরুত্বপূর্ণ ঘাঁটি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ইরানের হুমকি কমাতেই এই অভিযান। এ কারণে লক্ষ্য করা হচ্ছে ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপকূলীয় নজরদারি স্থাপনা। তবে বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়ায় নতুন প্রশ্ন, ওয়াশিংটন কি শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করছে, নাকি অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন ব্যবস্থার উপরও চাপ তৈরি করছে? কেউ কেউ আশঙ্কা করছেন, সেতু, পানি, খাদ্য সংরক্ষণাগার ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
অনেক বিশ্লেষকের মতে এবারের হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে এই কৌশলের ফল উল্টো হতে পারে, কারণ বেসামরিক অবকাঠামো ধ্বংস হলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে যাবে এমন নিশ্চয়তা নেই। বরং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সাধারণ ইরানিদের দুর্ভোগ বাড়াচ্ছে, তেহরানের এমন প্রচারণা আরও শক্তিশালী হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা সপ্তম রাতে ইরানে বিমান হামলা চালানো হয়েছে। দেশটির ইয়াজদ, লার, আওয়াজ, শিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, আগের রাতগুলোর তুলনায় এবারের হামলার তীব্রতা ছিল বেশি। হরমোজগান প্রদেশে হামলায় অন্তত 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সেখানে 2টি সেতু ও একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।